আসসালামু আলাইকুম, দিস ইজ রানা স্যার ফ্রম ম্যাথ ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব এইচএসসি ফার্স্ট পেপারের সরল রেখা অর্থাৎ অধ্যায় 3-এর সেকেন্ড অনুশীলনী 3B অধ্যায় নিয়ে। 3B অনুশীলনীর ফর্মুলাগুলোর সাথে লাস্ট একটা এপিসোডে তোমাদেরকে পরিচয় করিয়েছিলাম। ফর্মুলাগুলো আশা করি সবাই খুব ভালো করে দেখে নিয়েছো এবং ফর্মুলাগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কখন অ্যাপ্লাই করতে হয়, এটার একটা ফান্ডামেন্টাল অ্যাপ্লাই বা প্রয়োগ তোমাদেরকে দেখিয়েছিলাম আমি, এবং ফর্মুলাগুলো কিভাবে এসেছে সেটাও বেশ কিছুটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। তো আজকে আমরা ওই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে 3B চ্যাপ্টারের বেশ কিছু অঙ্ক সলভ করব। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। দেখো, এই ফর্মুলাটার সাথে আমরা লাস্ট ক্লাসেই পরিচিত হয়েছিলাম। আশা করি তোমাদের সবারই মনে আছে এই ফর্মুলাটা। এই ফর্মুলাটা কিসের ফর্মুলা ছিল বলো তো একটু? এই ফর্মুলাটা ছিল অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করার ফর্মুলা, তাই না? অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করার ফর্মুলা ছিল এটা। ফর্মুলাটা মনে রাখাটা কিন্তু খুবই সহজ। গত ক্লাসেও বলেছিলাম m1x2 প্লাস m2x1, আর ওইদিকে দেখো m1y2 প্লাস m2y1, আর নিচে দুইটারই কি m1 প্লাস m2। তো দেখো, এই ফর্মুলাটা প্রুফ করেও দেখিয়েছিলাম এবং এটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় চিত্র দিয়েও তোমাদেরকে বুঝিয়ে আমি দেখানোর চেষ্টা করেছিলাম লাস্ট এপিসোডে। তো চলো আমরা আজকে এই ফর্মুলার অঙ্ক দেখি। প্রথম অঙ্কটা হচ্ছে 1:1,2 ও 3,6 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে যে বিন্দু 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার স্থানাঙ্ক। ঠিক আছে, এই দুইটা বিন্দুর সংযোজক রেখাংশকে যে বিন্দু 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে, তাহলে 1,2 একটা বিন্দু, মনে করো এটা, আর একটা হচ্ছে 3,6 একটা বিন্দু, মনে করো এই বিন্দুটা। ওকে, এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশ মনে করলাম এই বিন্দুটা হলো এ আর এই বিন্দুটা হচ্ছে বি। বুঝতে পেরেছ? তাহলে এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশকে বলেছে যে বিন্দু 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তো আমরা মনে করলাম যে এই বিন্দুটা, সাপোজ সি বিন্দুটা এই এবি রেখাংশটাকে 2:3 অনুপাতে কি করেছে? অন্তর্বিভক্ত করেছে। ঠিক আছে, 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। তো এখন একটু দেখো যে তাহলে এই সি বিন্দুটা হচ্ছে আমাদের অন্তর্বিভক্তকারী বিন্দু। ঠিক আছে, এবং আমরা ফার্স্ট লেকচারে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করার সূত্র পড়েছিলাম এটা। ওকে, অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করার এটা কি ফর্মুলা ছিল। ওকে, তো এখন এই দুইটা বিন্দুর সংযোজক রেখাংশকে এই সি বিন্দুটা কত অনুপাতে? 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। অর্থাৎ এখানে আমরা m1 m2 বলতে পারি কত? 2:3। m1 m2 হচ্ছে কত? 2:3 অনুপাত m1 m2। আর এটা হলো x1, এটা y1, এটা x2, এটা y2। বুঝতে পেরেছ? তাহলে এখন আমরা জাস্ট এই ফর্মুলাতে বসায় দিলেই কিন্তু সি বিন্দু বা অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। ওকে, তো প্রথমে তোমরা এই চিত্রটা এঁকে ফেলো, এঁকে তারপর চিত্রের নিচে একটু বর্ণনা লেখো। চিত্রটা এঁকে তারপর নিচে বর্ণনা লেখো। বর্ণনাটা এভাবে লেখো যে মনে করি a 1,2 এবং b 3,6 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে সি বিন্দুটি 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। বুঝতে পেরেছ? আমি আবার বলতেছি, a 1,2 এবং b 3,6 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে সি বিন্দুটি 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এটা হচ্ছে বর্ণনা। ঠিক আছে, এরপরে লেখো সুতরাং সি বিন্দুর স্থানাঙ্ক। আমি লিখলাম না, ডট ডট দিয়ে দিলাম, তোমরা লিখে ফেলো সি বিন্দুর স্থানাঙ্ক। এই যে এই সূত্র দিয়ে আমরা বের করব। ঠিক আছে, তো বের করে ফেলি চলো এই সূত্র দিয়ে। প্রথমে কি m1, এখানে m1 কত? m1 হচ্ছে 2, m1 ইন্টু x2, এই দুইটা বিন্দুর মধ্যে x2 কোনটা? x2 হচ্ছে 3। ঠিক আছে, প্লাস m2 হচ্ছে 3 ইন্টু x1 কত? 1 ডিভাইডেড বাই 2 প্লাস 3।
কমা, আর এখানে হচ্ছে m1, m1 কত 2, m1 y2, y2 কত এখানে, y2 হচ্ছে 6 প্লাস m2, m2 কত, m2 হচ্ছে 3 ইন্টু y1, y1 কত 2 ডিভাইডেড বাই 2 প্লাস 3। ঠিক আছে, এই এখন এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো, উপরে দেখো কত আসে, 6 প্লাস কত 3, 9/5, তাহলে এখানে 9/5, আর এখানে 12 প্লাস 6, 18/5, 18/5। এই হচ্ছে সি বিন্দুর স্থানাঙ্ক বা অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। খুবই সহজ অঙ্ক ছিল এটা। দেখো নেক্সট অঙ্কটা হচ্ছে 7,5 ও -2, -1 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক। এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশের বলেছে সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক। এই জিনিসটা তোমাদের কাছে হয়তো নতুন, সমত্রিখণ্ডক। তো চলো আমরা জিনিসটা একটু দেখে নিই যে সমত্রিখণ্ডক বলতে অ্যাকচুয়ালি কি বুঝিয়েছে এখানে। তো প্রথমে এই দুইটা বিন্দুর সংযোজক রেখাংশ, তো মনে করো এই হচ্ছে দুটা বিন্দু, এখানে একটা 7,5 আর এখানে একটা -2, -1। এই হচ্ছে দুটা বিন্দু। সাপোজ এটাকে আমরা এ ধরলাম আর এটাকে আমরা বি ধরলাম। ঠিক আছে, তাহলে এই দুইটা বিন্দুর সংযোজক রেখাংশ এটা। ঠিক আছে, এই দুইটা বিন্দুর কি এটা, সংযোজক রেখাংশ। আচ্ছা, এখন কথা হচ্ছে বলেছে যে এই রেখাংশটার সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ এই রেখাংশটাকে সমত্রিখণ্ডিত করতে হবে, অর্থাৎ সমান 3 ভাগে ভাগ করতে হবে। ঠিক আছে, তো এখন একটু চিন্তা করে বলো তো, এই রেখাটাকে আমি যদি সমান 3 ভাগে ভাগ করতে চাই, তাহলে এই রেখার মাঝখানে কয়টা বিন্দু স্থাপন করতে হবে, অর্থাৎ কয়টা বিন্দু দিয়ে আমি এই রেখাটাকে সমান 3 ভাগ করতে পারবো। একটু চিন্তা করে দেখো তো, কয়টা বিন্দু লাগবে এই রেখাটাকে সমান 3 ভাগ করতে হলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে দুইটা বিন্দু লাগবে যদি এই রেখাটাকে আমরা সমান 3 ভাগ করতে চাই, তাই না? কয়টা বিন্দু লাগবে, দুইটা বিন্দু। দুইটা বিন্দুর সাহায্যে আমরা এই রেখাটাকে সমান 3 ভাগ বা সমত্রিখণ্ডিত করতে পারবো। তো একটা বিন্দু দিলাম পি আর একটা বিন্দু দিলাম কিউ। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হলো যে সমত্রিখণ্ডক বিন্দু বলতে সব সময় দুইটা বিন্দুকে মিন করে। কয়টা বিন্দু, দুইটা বিন্দু। এটা কিন্তু মনে রেখো যে সমত্রিখণ্ডক বিন্দু মানে কয়টা বিন্দু, দুইটা বিন্দু। কারণ একটা রেখাকে সমত্রিখণ্ডিত করতে হলে কয়টা বিন্দু লাগে, দুইটা বিন্দু লাগে। ঠিক আছে, আচ্ছা এখন আমাদেরকে এই দুইটা বিন্দুরই কি বের করতে হবে, স্থানাঙ্ক বের করতে হবে। সমত্রিখণ্ডক এই দুটা বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। আচ্ছা একটু খেয়াল করে দেখো তো, এই পি বিন্দুটা এ বি রেখাংশকে অন্তর্বিভক্ত করেছে না? আমি শুধু পি বিন্দুটার কথা বলতেছি। পি বিন্দুটা এ বি রেখাংশকে কি অন্তর্বিভক্ত করেছে? ঠিক আছে, কোন দুইটা অনুপাতে, একটা হচ্ছে এপি আর একটা হচ্ছে পিবি। আমি শুধু পিবি মানে পি বিন্দুর কথা বলতেছি। পি বিন্দুটা এবি কে দুই ভাগে বিভক্ত করেছে, এপি আর পিবি। একইভাবে দেখো কিউ বিন্দুটাও কিন্তু এবি কে দুই ভাগে অন্তর্বিভক্ত করেছে, একটা হচ্ছে এ কিউ আর একটা হচ্ছে কিউবি। বুঝতে পেরেছ? আচ্ছা এখন কথা হচ্ছে এই দুইটা বিন্দুই এবি কে অন্তর্বিভক্ত করেছে, তাহলে আমরা এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক এই অন্তর্বিভক্তের বিভক্তকারী বিন্দুর ফর্মুলা দিয়ে আমরা বের করার চেষ্টা করব। এখন তোমাদের হয়তো একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার এই সূত্র দিয়ে যদি করতে চাই তাহলে তো m1 m2 লাগবে, অর্থাৎ অনুপাতটা লাগবে। এখানে তো কোথাও অনুপাত দেওয়া নাই, তাই না? এটা একটা কনফিউশন না যে স্যার এখানে তো কোনো অনুপাত দেওয়া নাই। আচ্ছা একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো, অনুপাত এখানে দেওয়া নাই, হ্যাঁ এটা ঠিক আছে, বাট একটু চিন্তা করো তো আসলেই কি অনুপাত এখানে দেওয়া নাই? আমি বলি যে এখানে অনুপাত দেওয়া আছে, প্রশ্নের মধ্যে অনুপাতটা লুকিয়ে আছে, এটা আমাদেরকে খুঁজে বের করে নিতে হবে। বুঝতে পেরেছ? কোথায় লুকিয়ে আছে জানো? এই সমত্রিখণ্ডক এই ওয়ার্ডটার মধ্যেই অনুপাতটা লুকিয়ে আছে।
দেখো আমি তোমাকে অনুপাতটা বের করে দেখাচ্ছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আচ্ছা, এই দুইটা বিন্দুকে আমরা বলতেছি সমত্রিখণ্ডক বিন্দু, অর্থাৎ এই দুইটা বিন্দু এবি রেখাংশকে সমান 3 ভাগ করেছে। দ্যাট মিনস এই তিনটা অংশ পরস্পর সমান, তাই না? এই তিনটা অংশ পরস্পর সমান, এপি, পিকিউ এবং কিউবি, এই তিনটা অংশ পরস্পর সমান। তাহলে বলো তো, এই তিনটা অংশ যদি পরস্পর সমান হয়, তাহলে কি আমরা এই তিনটা অংশের অনুপাত 1:1:1 বলতে পারি না? বলো, বলতে পারি কিনা? যেহেতু তিনটা অংশ সমান, তাহলে তিনটা অংশের অনুপাত অবভিয়াসলি 1:1:1 বলা যাবে। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, এখন খেয়াল করো, আমরা এখন শুধু যদি আপাতত পি বিন্দুটা নিয়ে চিন্তা করি, মনে করো কিউ বিন্দুটা আমি বাদ দিয়ে দিলাম, তুমি মনে করে নাও যে শুধু এখানে পি বিন্দুটা আছে, কিউ বিন্দুটা কখনো ছিলই না, শুধু আমরা পি বিন্দুটা নিয়ে চিন্তা করি। তাহলে দেখো তো, পি বিন্দুটা কি এবি কে দুইটা ভাগে ভাগ করেছে না, এপি আর পিবি, এবং এই দুইটা ভাগের অনুপাত কি একটু খেয়াল করে বলো। এই দুইটা ভাগের, এপি আর পিবি, এই দুইটা ভাগের অনুপাত কি? এপির অংশ কত? 1। এপির অংশ কত? 1। আর পিবির অংশ কত? দেখো, পিবির অংশ 1 1 অর্থাৎ 2, পিবির অংশ হচ্ছে 2। তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি যে এই পি বিন্দুটা এবি রেখাংশকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। দেখেছো, আমি বলেছিলাম যে প্রশ্নের মধ্যেই অনুপাতটা লুকায়িত অবস্থায় আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পি বিন্দুর জন্য অনুপাত অর্থাৎ m1 m2 পেয়ে গেলাম। এখন কিন্তু আমরা সুন্দর করে পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো, তাই না? পারবো না এখন পি বিন্দুর স্থানাঙ্ক বের করতে? এই যেটা x1 y1 x2 y2 m1 m2, এখন আমরা ওই সূত্রের মধ্যে বসিয়ে দিলেই কিন্তু পি বিন্দুর স্থানাঙ্ক বের হয়ে যাবে। আচ্ছা, এখন চলো দেখি যে কিউ বিন্দুর ক্ষেত্রে অনুপাতটা কত হয়। এখানে ছিল কিউ বিন্দু, তাই না? এখানে ছিল কিউ বিন্দু আমাদের। এখন মনে করো পি বিন্দুটা নাই, পি বিন্দুটা ছিলই না কখনো, এরকম চিন্তা করো। তাহলে দেখো, কিউ বিন্দু এবি রেখাংশকে দুই ভাগে বিভক্ত করেছে, একটা হচ্ছে এ কিউ আর একটা হচ্ছে কিউ বি। তাহলে বলো তো, এই দুটো অংশের অনুপাত কত? এ কিউ কত? এখন এ কিউ হচ্ছে 1 1 2, এ কিউ হচ্ছে 2 আর কিউ বি হচ্ছে 1। তাহলে আমরা বলতে পারতেছি যে কিউ বিন্দুটা এবি রেখাংশকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে কি এখন এই সূত্র দিয়ে কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করা যাবে না? অবভিয়াসলি যাবে। তাহলে এখান থেকে আমরা খুব ভালো করে বুঝতে পারলাম যে দুইটা সমত্রিখণ্ডক বিন্দুর ক্ষেত্রে সব সময় এই প্রথম বিন্দুটার অনুপাত হবে 1:2 আর দ্বিতীয় বিন্দুটার জন্য অনুপাত হবে 2:1। এটা একদম মুখস্থ ফর্মুলার মতো তোমরা মনে রাখবা যে দুইটা সমত্রিখণ্ডক বিন্দুর কথা যখনই আসবে তখন সেখানে অনুপাত দিয়ে দেওয়ার প্রয়োজন নাই। কারণ আমরা জানি এই জিনিসটা যে এই দুইটা যদি সমত্রিখণ্ডক বিন্দু হয় তাহলে প্রথম বিন্দুর জন্য এই সম্পূর্ণ রেখাংশটার অনুপাত হবে 1:2 আর দ্বিতীয় সমত্রিখণ্ডক বিন্দুর জন্য এই সম্পূর্ণ রেখাংশটার অনুপাত হবে 2:1। 1:2 2:1। দুইটা সমত্রিখণ্ডক বিন্দু সবসময় ওই রেখাংশটাকে 1:2 এবং 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এটা এজ এ ফর্মুলা, সূত্রের মতো করে এটা মনে রাখবা। চাইলে তুমি এটা একটু নোট ডাউন করে নিতে পারো, একটু আলাদা একটা জায়গায় খাতার মধ্যে নোট দিয়ে লিখে রাখো। ঠিক আছে? যে দুইটি সমত্রিখণ্ডক বিন্দুর মধ্যে প্রথম বিন্দুর ক্ষেত্রে অনুপাত 1:2 এবং দ্বিতীয় বিন্দুর ক্ষেত্রে অনুপাত 2:1 হবে। এটা নোট ডাউন করে এভাবে রেখে দিতে পারো। তো দেখো, যে অনুপাত আমাদের কাছে ছিল না সেই অনুপাত কিন্তু আমরা এখন জানি। পি বিন্দুর ক্ষেত্রে m1 m2 হচ্ছে 1:2 আর কিউ বিন্দুর ক্ষেত্রে m1 m2 হচ্ছে 2:1। তো চলো এখন আমরা অনুপাতটা, এই অনুপাতের সাহায্যে পি এবং কিউ বিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেলি। ওকে, তোমরা প্রথমে এই চিত্রটা একটু এঁকে ফেলো, চিত্রটা এঁকে ফেলো এবং চিত্রটা আঁকার পরে একটু বর্ণনা লিখে নাও। ওকে, চিত্রটা আঁকার পরে একটু বর্ণনা লিখে নাও। বর্ণনা লেখো এভাবে যে মনে করি a 7,5 ও b -2, -1 বিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশকে পি ও কিউ বিন্দু যথাক্রমে 1:2 ও 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এটাই হচ্ছে বর্ণনা। ঠিক আছে? আমি আবার বলতেছি, এ
7,5 ও b -2, বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশকে অর্থাৎ এই রেখাংশকে p ও q বিন্দু দুটি যথাক্রমে 1:2 ও 2:1 অনুপাতে কি করে, অন্তর্বিভক্ত করে। বুঝতে পেরেছ? এবার এই বর্ণনার পরে নিচে লিখবা যে সুতরাং p বিন্দুর স্থানাঙ্ক, আমি লিখলাম না, ডট ডট দিয়ে দিলাম, p বিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, তাহলে p বিন্দুর ক্ষেত্রে অনুপাতটা কত? p বিন্দুর ক্ষেত্রে অনুপাতটা কত একটু আগে আমরা দেখেছিলাম 1:2। p বিন্দুর ক্ষেত্রে অনুপাত হচ্ছে 1:2। তাহলে এই সূত্রের মধ্যে বসাও, সূত্রের মধ্যে বসাও, কত হবে? m1 কত? m1 হচ্ছে 1 ইন্টু x2 হচ্ছে -2 প্লাস m2 হচ্ছে 2 m2 ইন্টু x1 কত? 7 ডিভাইডেড বাই 1 + 2 কমা, এবার সেকেন্ড অংশটা, এই অংশটা m1 কত? m1 হচ্ছে 1 ইন্টু y2 হচ্ছে এখানে -1 প্লাস m2 হচ্ছে 2 আর y1 হচ্ছে 5 ডিভাইডেড বাই 1 + 2। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখো এখানে কত? এখানে হচ্ছে -2 প্লাস 14 অর্থাৎ উপরে 12/3 4, আর এখানে -1 প্লাস 10 অর্থাৎ 9/3, তাহলে 3 হবে। এই 4,3 এটাই হচ্ছে p বিন্দুর স্থানাঙ্ক। p বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত? 4,3। এবার আমরা q বিন্দুর স্থানাঙ্ক বের করব। ঠিক আছে, এবার লেখো সুতরাং q বিন্দুর স্থানাঙ্ক। q বিন্দুর ক্ষেত্রে m1 m2 কত, অর্থাৎ অনুপাতটা কত? 2:1, তাই না? q বিন্দুর ক্ষেত্রে অনুপাতটা কত? 2:1। তো এখন এই একই সূত্র দিয়ে আমি একটা বুদ্ধি বলে দিই, শর্টকাট বুদ্ধি, এটা দেখে দেখে লিখবা। শুধু কি করবা জানো? এই 1 এর জায়গায় 2 লিখবা, কারণ m1 এর মান হচ্ছে 2, আর এই 2 এর জায়গায় 1 লিখবা। বাস, পুরোটা দেখে দেখে লিখে দাও। 1 এর জায়গায় 2, 2 এর জায়গায় 1, 1 এর জায়গায় 2 অর্থাৎ 2 ইন্টু -2, ওকে, এরপরে প্লাস 1 ইন্টু 7 ডিভাইডেড বাই 2 + 1 কমা 1 এর জায়গায় 2, তাহলে 2 ইন্টু -1 প্লাস 1 ইন্টু 5 ডিভাইডেড বাই 2 + 1। বুঝতে পেরেছ? তাহলে এখানে কত আসে দেখো, -4 প্লাস 7 অর্থাৎ 3/3 1, -4 প্লাস 7 হচ্ছে 3/3 1, আর এখানে -2 প্লাস 5 অর্থাৎ কত? 3/3, এখানেও কত হবে? 1 হবে। তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,1। কিউ বিন্দুর স্থানাঙ্ক কত? 1,1। এই হচ্ছে দুইটা সমত্রিখণ্ডক বিন্দু বের করার সিস্টেম। সমত্রিখণ্ডক বিন্দু বলে দিলে কিন্তু অনুপাত প্রশ্নে দেওয়া থাকবে না, সেটা তোমাকে সূত্রের মতো করে মুখস্থ রাখতে হবে যে প্রথম বিন্দুর ক্ষেত্রে অনুপাতটা হচ্ছে 1:2 আর দ্বিতীয় বিন্দুর ক্ষেত্রে অনুপাতটা হচ্ছে 2:1। ঠিক আছে, অথবা তুমি কিন্তু চাইলে এই কিউ বিন্দুটাকেও প্রথম বিন্দু ধরতে পারো। কিউ বিন্দুটাকেও চাইলে তুমি প্রথম বিন্দু ধরতে পারো। যদি কিউ বিন্দুকে প্রথম বিন্দু ধরে কাজ করতে চাও, তাহলে কিউ বিন্দুর ক্ষেত্রে তখন তোমাকে এই দিক থেকে চিন্তা করতে হবে। যদি পি কে প্রথম ধরো তাহলে এই দিক থেকে চিন্তা করতে হবে, ওকে, আর কিউ কে প্রথম ধরলে এই দিক থেকে চিন্তা করতে হবে। তাহলে কিউ যদি প্রথম হয় তাহলে এইটা হলো 1 আর বাকি অংশটা 2। কিউ কে যদি প্রথম বিন্দু ধরো তখন এখানে 1:2 হবে এটার জন্য অনুপাত, আর পি এর জন্য অনুপাত হবে 2:1। ঠিক আছে, এই যে এই অংশটা 2, এই অংশটা 1, কিন্তু এই দিক থেকে কনসিডার করলে এটা x1 হবে, এটা y1 হবে, এটা x2 হবে, এটা y2 হবে। বুঝতে পেরেছো? তুমি যে কোনো দিক থেকে কনসিডার করতে পারো, যে দিক থেকে কনসিডার করবা ওই দিক থেকে x1 y1 x2 y2 স্টার্ট করতে হবে। বুঝতে পেরেছো আশা করি। দেখো এখন যে অঙ্কটা আমরা করব, এই অঙ্কটা হচ্ছে একটু আগের অঙ্কের বিপরীত অঙ্ক বলতে পারি আমরা এটাকে। দেখো অঙ্কটা হচ্ছে এবি রেখাটি পি এবং কিউ বিন্দুদ্বয় দ্বারা সমত্রিখণ্ডিত হলে এবি রেখাটি এই দুইটা বিন্দু দ্বারা কি হয়? সমত্রিখণ্ডিত হয়। বলছে এ ও বি বিন্দুর স্থানাঙ্ক বের করো। তো সেই আগের মতো মনে করো, এটা হলো এবি রেখাটা, এবি রেখাংশটা। বলছে এই রেখাংশটা পি এবং কিউ বিন্দুতে কি হয়?
সমত্রিখণ্ডিত হয়। পি এবং কিউ বিন্দুতে কি হয়? সমত্রিখণ্ডিত হয়। পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 3,3 এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 8,5। বুঝতে পেরেছ? তাহলে এখন আমাদেরকে এই এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। একটু আগের অঙ্কে কি ছিল? একটু আগের অঙ্কে ছিল যে এ আর বি বিন্দুর স্থানাঙ্ক জানা ছিল আমাদের, আমরা এই দুইটা সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক বের করেছিলাম। আর এখন সমত্রিখণ্ডক বিন্দু দুইটার স্থানাঙ্ক দেওয়া আছে, এ আর বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে আগের অঙ্কটার বিপরীত অঙ্ক এটা। তো এখন এটা আমরা কোন কনসেপ্টের সাহায্যে বের করতে পারি বা কিভাবে আমরা এটা বের করতে পারি? এটার দুইটা ওয়ে আছে, এটা বের করার দুইটা ওয়ে আছে। আমি একদম সহজ ওয়েটাতেই যাব। ঠিক আছে, সহজ ওয়েটাতেই যাব। একটু দেখো, এই দুটা বিন্দুকে বলে দিয়েছে সমত্রিখণ্ডক বিন্দু, তাই না? এই দুটা বিন্দুকে কি বলে দিয়েছে? সমত্রিখণ্ডক বিন্দু। তাইলে কি আমরা অবভিয়াসলি বলতে পারি যে এই তিনটা অংশ পরস্পর সমান? এই তিনটা অংশ সমান। যদি এই তিনটা অংশ সমান হয় তাহলে বলো তো এখান থেকে কি আমি বলতে পারি যে এই পি বিন্দুটা এ কিউ এর মধ্যবিন্দু? বলা যায় কিনা? পি বিন্দুটা এ কিউ এর মধ্যবিন্দু বলা যায়। একইভাবে কিউ বিন্দুটাকে পিবি এর মধ্যবিন্দু বলা যায়। বলা যায় কিনা? পি বিন্দুটাকে আমরা এ কিউ এর মধ্যবিন্দু বলতে পারি, আর কিউ বিন্দুটাকে পিবি এর মধ্যবিন্দু বলতে পারি, যেহেতু এই তিনটা অংশ সমান। তাহলে আমরা এই মধ্যবিন্দুর কনসেপ্টের সাহায্যে চলো এই অঙ্কের এ আর বি বিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেলি। তো প্রথমে আমরা এই পি বিন্দুটাকে এ কিউ এর মধ্যবিন্দু ধরে কাজ করব। পি বিন্দুটাকে এ কিউ এর মধ্যবিন্দু ধরে আমরা কাজ করব। এর মধ্যে এ বিন্দুর স্থানাঙ্কটা মনে করো আমি ধরে নিলাম, সাপোজ এক্স ওয়াই, এ বিন্দুর স্থানাঙ্কটাকে, আর বি বিন্দুর স্থানাঙ্কটাকে মনে করো ধরে নিলাম এ বি। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন এটা একটু বর্ণনা দিয়ে দিব আমরা আগে। হ্যাঁ, একটু বর্ণনা দিয়ে দিব। বর্ণনাটা কি দিব? বর্ণনাটা দিব হচ্ছে যে মনে করি এ এক্স কমা ওয়াই এবং বি এ কমা বি বিন্দু দ্বয়ের সংযোজক রেখাকে P33 এবং Q85 বিন্দু দ্বয় কি করে? সমত্রিখণ্ডিত করে। বুঝতে পেরেছ? এ এক্স কমা ওয়াই, বি এ কমা বি বিন্দু দ্বয়ের সংযোজক রেখাকে P3,3 ও Q8,5 বিন্দু দ্বয় সমত্রিখণ্ডিত করে। বাস এতটুকু লিখব। ঠিক আছে? লেখার পরে লিখব যে সুতরাং পি বিন্দুটি, এভাবে লিখো যে সুতরাং পি বিন্দুটি কার মধ্যবিন্দু? এ কিউ এর মধ্যবিন্দু। পি বিন্দুটি কার মধ্যবিন্দু? এ কিউ এর মধ্যবিন্দু হচ্ছে পি বিন্দুটি। ওকে, তাহলে এখন আমরা এই পি বিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেলবো। এখন কি লিখবা? সুতরাং পি বিন্দুর স্থানাঙ্ক। পি বিন্দুর স্থানাঙ্ক। পি বিন্দুটা কিন্তু মধ্যবিন্দু। পি বিন্দুটা কি? মধ্যবিন্দু। কার? এ কিউ এর। আর তোমাদের মনে আছে যে 3B এর ফার্স্ট যে লেকচারে, ওই লেকচারে আমি যে কোনো রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করার ফর্মুলা লিখে দিয়েছিলাম। তোমরা 9, 10-এও পড়েছিলা। মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করার ফর্মুলা ছিল x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2 কমা y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে যে কোনো রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করার ফর্মুলা। ভুজ দ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2, কোটি দ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এখন এই পি বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ পিটা তো মধ্যবিন্দু, কার মধ্যবিন্দু? এ কিউ এর মধ্যবিন্দু। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আমরা এই মধ্যবিন্দুর সূত্র দিয়ে বের করে ফেলবো। ঠিক আছে, তো চলো বের করে ফেলি। ভুজ দ্বয়ের যোগফল, এই অংশটা মনে করো নাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, পি বিন্দু, পি হলো মধ্যবিন্দু, আমরা পি বিন্দুর স্থানাঙ্ক এই দুটা বিন্দুর সাহায্যে বের করব। ঠিক আছে, x1 প্লাস x2 অর্থাৎ ভুজ দ্বয়ের যোগফল। তাহলে এখানে ভুজ হলো x আর এখানে ভুজ কত? 8। তাহলে x প্লাস 8 ডিভাইডেড বাই 2 কমা কোটি দ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2। কোটি কত? y প্লাস 5। তাহলে y প্লাস 5 ডিভাইডেড বাই 2। এটা কোন বিন্দুর স্থানাঙ্ক বের করলাম? বুঝতে পারতেছো? এটা আমরা পি বিন্দুর স্থানাঙ্ক বের করলাম মধ্যবিন্দুর ফর্মুলা দিয়ে। ঠিক আছে, এখন একটু চিন্তা করে দেখো, পি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু কোশ্চেনে দেওয়া আছে 3,3।
এটাও কোন বিন্দুর স্থানাঙ্ক? পি বিন্দুর স্থানাঙ্ক। এটাও পি বিন্দুর স্থানাঙ্ক। দুইটাই যেহেতু একই বিন্দুর স্থানাঙ্ক, তাহলে কি আমরা এই ভুজ ইকুয়াল টু এই ভুজ লিখতে পারি, মানে 3, আর এই কোটি ইকুয়াল টু আবার 3 লিখতে পারি। যেহেতু দুইটাই কোন বিন্দুর স্থানাঙ্ক? দুইটাই হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমরা লিখতে পারি সুতরাং x প্লাস 8 ডিভাইডেড বাই 2 সমান 3, আরটা কত? y প্লাস 5 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 3। আবার দিয়ে লিখবা। ওকে, তাহলে বলো এখান থেকে x ইকুয়াল টু আমরা কি পাবো? আর গুণ করলে এখান থেকে x ইকুয়াল টু আমরা পাবো -2। এখানে x ইকুয়াল টু কত পাবো? -2। আর এখান থেকে আর গুণ করলে y ইকুয়াল টু কি পাবো? 6 - 5, y ইকুয়াল টু আমরা 1 পাবো। তাহলে x আর y এর মান বের হয়ে গেছে। x আর y এর মান কি? x আর y এর মান হচ্ছে a বিন্দুর স্থানাঙ্ক। এবার লিখে ফেলো এখানে, সুতরাং a বিন্দুর স্থানাঙ্ক, সুতরাং a বিন্দুর স্থানাঙ্ক কত? -2, -1। আশা করি বুঝতে পেরেছো খুব ভালো করে। এটা হচ্ছে a বিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, এখন আমরা চলো একইভাবে b বিন্দুর স্থানাঙ্কটা আমরা বের করে ফেলি। একই নিয়মে b বিন্দুর স্থানাঙ্ক চলো আমরা বের করে ফেলি। দেখো বি বিন্দুর স্থানাঙ্ক যদি বের করি, ঠিক একইভাবে মধ্যবিন্দুর কনসেপ্টে আমরা কাজে লাগাবো। আমরা একটু আগে পি বিন্দুকে এ কিউ এর মধ্যবিন্দু ধরেছিলাম, এখন আমরা কিউ বিন্দুকে কার? পিবি এর মধ্যবিন্দু ধরবো। তাহলে মনে করো মনে মনে এই অংশটা বাদ দিয়ে দিলাম। এখন কিউ বিন্দুটা হলো পিবি এর মধ্যবিন্দু। ঠিক আছে, তার আমরা লিখবো আবার কি লিখবো আমরা? এখানে সরি -2, 1 হবে এটা। ওকে, এখন আমরা লিখবো আবার কিউ বিন্দুটি কার মধ্যবিন্দু? আবার কিউ বিন্দুটি পিবি এর মধ্যবিন্দু। সুতরাং এখন কি লিখবো? কিউ বিন্দুর স্থানাঙ্ক, সে আগের মতো করে কিউ বিন্দুর কি বের করব? স্থানাঙ্ক বের করব। সেই মধ্যবিন্দুর ফর্মুলা দিয়েই বের করব আমরা। ঠিক আছে, তাহলে বলো কিউ বিন্দুর স্থানাঙ্ক আমরা কি লিখতে পারবো? এই দুইটা দিয়ে কিন্তু ভুজদ্বয়ের যোগফল, অর্থাৎ 3 প্লাস a ডিভাইডেড বাই 2, আরেকটা হচ্ছে 3 প্লাস b ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে কার স্থানাঙ্ক? এটা হলো কিউ বিন্দুর স্থানাঙ্ক। আর কিউ বিন্দুর স্থানাঙ্ক অলরেডি এখানে দেওয়া আছে, সো আমরা এটা ইকুয়াল টু কত লিখতে পারি? 8, আর এটা ইকুয়াল টু লিখতে পারি 5। তাহলে সুতরাং 3 প্লাস a ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হচ্ছে 8, আরেকটা হচ্ছে 3 প্লাস b ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হচ্ছে 5। ওকে, তো বলো এখান থেকে a ইকুয়াল টু কি পাবো? 8 দোকানে 16, 16 বিয়োগ 3 13। আর এখান থেকে আমরা b ইকুয়াল টু কি পাবো? b এর মান b ইকুয়াল টু পাবো 10 - 3 7। ওকে, তাহলে a আর b এর মান মানে কোন বিন্দুর স্থানাঙ্ক? b বিন্দুর স্থানাঙ্ক। তো কি লিখবো? সুতরাং b বিন্দুর স্থানাঙ্ক কত? 13,7। ওকে, তাহলে এই হচ্ছে সমত্রিখণ্ডক বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক দেওয়া থাকলে দুই প্রান্তের বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক বের করার সিস্টেম। আমরা মধ্যবিন্দুর কনসেপ্ট ধরে এই অঙ্কের এ আর বি বিন্দুর স্থানাঙ্ক বের করে ফেলেছি। দেখো এবার আমরা নেক্সট অঙ্কটা করি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্টের অঙ্ক এটা, মোস্ট ইম্পর্টেন্ট। ভালো করে আস্তে আস্তে সুন্দর করে অঙ্কটা বোঝার চেষ্টা করো। দেখো বলেছে এত ও এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা বের করো। ওকে, এক্স অক্ষ এই দুইটা বিন্দুর সংযোজক রেখাংশকে যে অনুপাতে বিভক্ত করে তা বের করো। এখানে অনুপাত বের করতে বলেছে। এখানে অনুপাতকে আমরা সাধারণত কি বলি? m1 m2 বলে থাকি, তাই না? অনুপাতকে আমরা সাধারণত কি বলে থাকি? m1 m2 বলে থাকি। ঠিক আছে, তাহলে এখানে তোমাকে m1 m2 অনুপাতটাই বের করতে হবে। বুঝতে পেরেছো? m1 m2 অনুপাতটাই আমাদেরকে এখানে বের করতে হবে। তো এখন কথা হচ্ছে আমরা একটু চিত্রটা আঁকার একটু চেষ্টা করি। দেখো চিত্রটা যদি আমরা একটু আঁকি, এক্স অক্ষ ওয়াই অক্ষ, একটা বিন্দু হচ্ছে 7,7, একটা বিন্দু হচ্ছে 7,7। 7,7 কোথায় হবে? সাপোজ এখানে 7 আবার উপরে 7, এই হচ্ছে 7,7 বিন্দু। মনে করো এখানে হচ্ছে 7,7 বিন্দু।
আর হচ্ছে -5, 10 -5 এদিকে, 10 কোথায় যাবে? নিচে। 10 যাবে সাপোজ নিচে এখানে, এটা হচ্ছে -5, -10। তাহলে এই দুইটা বিন্দুর সংযোগ রেখা, এই হলো এই দুইটা বিন্দুর কি রেখা? সাপোজ এটা হলো সংযোগ রেখা। দেখো এই রেখাটাকে এক্স অক্ষ এই বিন্দুতে ছেদ করে, এই রেখাটাকে এক্স অক্ষ এই বিন্দুতে ছেদ করে। আমরা এই বিন্দুটাকে এ দিয়ে দিলাম আর এই বিন্দুটাকে বি দিয়ে দিলাম, আর এই রেখাটাকে এক্স অক্ষ মনে করো সি বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে এই রেখাটাকে এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে সেটা বের করতে হবে। দেখো তো এক্স অক্ষ কি এই সম্পূর্ণ এবি রেখাংশটাকে একটা নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করতেছে না? এই যে এসি অনুপাত সিবি, এসি ইস টু সিবি অনুপাতে কিন্তু এক্স অক্ষটা এই রেখাংশটাকে বিভক্ত করেছে, তাই না? দেখো এক্স অক্ষটা এই সম্পূর্ণ এবি রেখাংশটাকে এসি ইস টু সিবি অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। কি বিভক্ত করেছে? এসি ইস টু সিবি অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। এই এসি ইস টু সিবিটাই কিন্তু তোমাকে বের করতে হবে। এখানে এই এসি ইস টু সিবি এই অনুপাতটাই তোমাকে বের করতে হবে, অর্থাৎ এক্স অক্ষ এই এবি রেখাংশটাকে এসি ইস টু সিবি অনুপাতে বিভক্ত করে এই অনুপাতটাই এখানে বের করতে বলেছে। ঠিক আছে, এসি ইস টু সিবি মানে হচ্ছে আমাদের ওই যে m1 ইস টু m2, m1 ইস টু m2। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে অনুপাত বের করতে হবে। এর আগে আমরা কি অনুপাত দেওয়া থাকতো, সেখান থেকে এই বিন্দুটার স্থানাঙ্ক বের করতাম, এই বিন্দুটার কি বের করতাম? স্থানাঙ্ক বের করতাম। এখন আমাদেরকে অনুপাত বের করতে হবে। আচ্ছা একটা জিনিস একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এই যে সি বিন্দুটা দেখো তো, এই সি বিন্দুটা কোন অক্ষের উপরে? সি বিন্দুটা এক্স অক্ষের উপরে। আর তোমরা অবশ্যই খুব ভালো করে জানো যে এক্স অক্ষের উপরস্থ যে কোনো বিন্দুর কার মান শূন্য হয়? ওয়াই এর মান, অর্থাৎ কোটি। এক্স অক্ষের উপরস্থ বিন্দুর যে কোনো বিন্দুর ওয়াই এর মান সবসময় শূন্য, ওয়াই এর মান শূন্য। তাহলে আমরা সি বিন্দুর কিন্তু কোটি জেনে গেলাম, সি বিন্দুর কোটি কত? শূন্য। এবং এই সি বিন্দুর এই কোটি যে শূন্য, এই কোটির সাহায্যেই, সি বিন্দুর এই কোটির সাহায্যেই আমরা এসি ইস টু সিবি অর্থাৎ m1 ইস টু m2 বের করব। এই সি বিন্দুর কোটি আমাদেরকে হেল্প করবে m1 ইস টু m2 বের করতে। ঠিক আছে, আচ্ছা তো আমরা একটু বর্ণনা লিখে ফেলি। শুরুতে একটু বর্ণনা লিখে ফেলি। কি বর্ণনা দিব? যে মনে করি, চিত্রটা আগে আঁকবা, ওকে? চিত্রটা আঁকার পরে লিখবা মনে করি a 7,7 এবং b -5, -10 বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশকে এক্স অক্ষ সি বিন্দুতে, কি লিখবা? এক্স অক্ষ সি বিন্দুতে m1 ইস টু m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। বুঝতে পেরেছো বর্ণনাটা? মনে করি a 7,7 b -5, -10 বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশকে এক্স অক্ষ সি বিন্দুতে m1 ইস টু m2 অনুপাতে কি করে? অন্তর্বিভক্ত করে। এটা হচ্ছে বর্ণনা। ঠিক আছে, এরপরে লিখবা এখানে সি বিন্দুর কোটি, এখানে সি বিন্দুর কোটি y ইকুয়াল টু 0। সি বিন্দুর কোটি কত? 0, বা ডাইরেক্ট সি বিন্দুর y লেখার দরকার নেই, সি বিন্দুর কোটি 0। এখানে সি বিন্দুর কোটি ইকুয়াল টু কত? 0। আচ্ছা এখন কথা হচ্ছে আমরা এখন, আচ্ছা বলো তো সি বিন্দুটা কি এবি রেখাংশের অন্তর্বিভক্তকারী বিন্দু না? তাহলে এই যে এটা হচ্ছে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক বের করার সূত্র। ঠিক আছে, এই প্রথম অংশটা হচ্ছে অন্তর্বিভক্তকারী বিন্দুর ভুজ, আর পরের অংশটা হচ্ছে অন্তর্বিভক্তকারী বিন্দুর কোটি। তো একটা জিনিস খেয়াল করো, আমরা এখানে অন্তর্বিভক্তকারী বিন্দুটার কার মান জানি? কার মান জানি বলো তো? কোটির মান জানি। তাহলে আমরা অন্তর্বিভক্ত বিন্দুটার ভুজ বের করব না, আমরা শুধু অন্তর্বিভক্ত বিন্দুটার কোটিটা বের করব। কেন? কারণ অন্তর্বিভক্ত বিন্দুটার কোটির মান আমরা জানি। যদি কোটিটা বের করতে পারি তাহলে প্রশ্ন মতে দিয়ে ওই কোটি ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো? 0 লিখতে পারবো। বুঝতে পারতেছো যে কেন আমরা সি অন্তর্বিভক্তকারী বিন্দুটার শুধু কোটির অংশটা বের করব? কেন বের করব? কারণ শুধু কোটির মানটাই কিন্তু আমরা জানি 0। ওটা বের করতে পারলে ওটা ইকুয়াল টু 0 লিখবো এবং সেখান থেকে আমরা m1 ইস টু m2 অনুপাতটা
বের করতে পারবো। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা এখন এই সি অন্তর্বিভক্তকারী বিন্দুটার কি বের করব? অনলি কোটি, অর্থাৎ এই সেকেন্ড অংশটা শুধু বের করব আমরা। তো এখন আমরা লিখি যে সুতরাং সি বিন্দুর কোটি, সি বিন্দুর কোটি সমান ওই যে সূত্র M1Y2, M1 কিন্তু M1ই হবে, কারণ আমাদের হাতে অনুপাত তো নাই, অনুপাত আমরা ধরে নিয়েছি M1 M2, সো M1 এর জায়গায় কিন্তু M1ই হবে এখানে, ঠিক আছে? তাহলে M1 ইন্টু Y2, বলো এখানে Y2 কোনটা? A আর B দিয়ে ডিসাইড করব, তাই না? X1 Y1 X2 Y2, তাহলে Y2 কোনটা? -10, Y2 হচ্ছে -10, ওকে, প্লাস M2, বলো M2, M2 তো M2ই না, M2 M2ই হবে, M2 ইন্টু Y1, Y1 কত? Y1 হচ্ছে 7, Y1 কত? 7, ডিভাইডেড বাই কি হবে? M1 প্লাস M2। আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছ। তো এটাকে যদি আমরা একটু হালকা ক্যালকুলেশন করি তাহলে জিনিসটা এরকম পাবো যে 7M2 মাইনাস 10M1 ডিভাইডেড বাই M1 প্লাস M2। এটা হচ্ছে সি বিন্দুর কি বের করেছি? কোটি, ওই যে ওই ফর্মুলা দিয়ে। আর সি বিন্দুর কোটি আমরা কত জানি? 0। তাহলে এইটা ইকুয়াল টু আমরা 0 লিখতে পারবো, তাই না? তো লিখে ফেলি, সুতরাং 7M2 মাইনাস 10M1 ডিভাইডেড বাই M1 প্লাস M2 ইকুয়াল টু 0। আশা করি এই পর্যন্ত তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ। এখন এখান থেকে আমাদের এই অনুপাতটা বের হয়ে যাবে, M1 M2 অনুপাতটা বের হয়ে যাবে, আর গুণ করলে নিচেরটা 0 হয়ে যাবে। সো 7M2 মাইনাস 10M1 ইকুয়াল টু 0, বা কি হবে বলো? বা 7M2 ইকুয়াল টু 10M1। তাহলে বলো দেখি এখান থেকে M1 ডিভাইডেড বাই M2 কত হবে? M1 ডিভাইড বাই M2 হবে 7 ডিভাইডেড বাই 10, 7 ডিভাইড বাই 10। এই যে M2 চলে যাবে M1 এর নিচে, 10 চলে আসবে 7 এর নিচে। তাহলে সুতরাং M1 ইস টু M2 হচ্ছে 7 ইস টু 10। বুঝতে পেরেছো জিনিসটা? তার মানে কি x অক্ষ এই এবি রেখাংশটাকে 7:10 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, এখানে আরেকটা কথা একটু বলে দেই, সেটা হচ্ছে এখানে তো প্রশ্নের মধ্যে বলেছে যে এক্স অক্ষ কত অনুপাতে বিভক্ত করেছে। এখানে কিন্তু বলতে পারতো যে এই এবি রেখাংশটাকে ওয়াই অক্ষ কত অনুপাতে বিভক্ত করে, এটাও কিন্তু বলতে পারতো। দেখো তো ওয়াই অক্ষ কোন বিন্দুতে? ওয়াই অক্ষ কি এই বিন্দুতে ছেদ করে না? ওয়াই অক্ষ দেখো, এই যে ওয়াই অক্ষ এবি রেখাংশটাকে এই বিন্দুতে ছেদ করে, সাপোজ ডি বিন্দুতে ছেদ করে। তাহলে কি আমরা বের করতে পারতাম একইভাবে এক্স অক্ষটার মতো করে? মনে করো এটা নাই এখন, ওকে, এটা ডি বিন্দু, বলো ডি বিন্দুর কার মান 0? ডি বিন্দুটা কোন অক্ষের উপরে? দেখো ডি বিন্দুটা কিন্তু ওয়াই অক্ষের উপরে, তাহলে এটার কার মান 0? এক্স এর মান 0। তখন আমরা এখানে সি বিন্দুর জায়গায় ডি বিন্দুর, তখন এখানে কি হতো? সি বিন্দুর ভুজ, এখানে আমরা ডি বিন্দুর, সরি, যখন আমরা লিখতাম ডি বিন্দুর ভুজ ইকুয়াল টু 0, এখন তখন আমরা কি বের করতাম? ডি বিন্দুর শুধু ভুজটা বের করতাম, অর্থাৎ এই প্রথম অংশটা বের করতাম। বুঝতে পেরেছ? ডি বিন্দুর কি বের করতাম আমরা তখন? ভুজ বের করতাম, অর্থাৎ এই ফার্স্ট অংশটা বের করতাম। বের করে ঠিক এটার মতো, এটা ওই ফার্স্ট অংশটা মানে এখানে যেটা বের হতো ওইটা ইকুয়াল টু কি লিখতাম? 0 লিখতাম, লিখলে সেখান থেকে অনুপাতটা একইভাবে বের হয়ে যেত। বুঝতে পেরেছ? তাহলে এক্স অক্ষ কত অনুপাতে বিভক্ত করে এটা বললেও আমরা করতে পারবো, ওয়াই অক্ষ কত অনুপাতে বিভক্ত করে এটা বললেও কিন্তু আমরা করতে পারবো। বুঝতে পেরেছ? শুধু পার্থক্য হচ্ছে ওয়াই অক্ষের বেলায় ভুজ জানবো আমি, ভুজ হচ্ছে 0, তাই তখন শুধু এই ভুজের মানটা বের করব। আর এক্স অক্ষের বেলায় কার মান জানবো? কোটির মান জানবো 0, তখন আমরা শুধু এই সেকেন্ড অংশটা বের করব। ক্লিয়ার জিনিসটা? আশা করি খুব ভালো করে অঙ্কটা বুঝতে পেরেছ। প্রশ্নের আরেকটা অংশ রয়ে গিয়েছে, সেটা কি? প্রশ্নের একটা অংশ দেখো বাকি আছে এখনো, এই যে বিভাজন বিন্দুর ভুজ বের করতে বলেছে। বিভাজন বিন্দু, এখানে বিভাজন বিন্দু কোনটা? বিভাজন বিন্দু হচ্ছে সি, তাই না? এখানে বিভাজন বিন্দু কি? সি। বিভাজন বিন্দুর তো কোটি আমি জানি 0, কিন্তু ভুজটা কিন্তু জানি না, ওই ভুজটাই এখানে বের করতে বলেছে। বিভাজন বিন্দুর ভুজ অর্থাৎ কি? এই অংশটা বিভাজন বিন্দুর ভুজ অর্থাৎ এই অংশটা বের করতে বলেছে। কোটির মান তো আমি জানি, এখন এই অংশটা বের করবো কিভাবে? দেখো আমি কিন্তু এখন M1 M2 এর মান জানি,
এমন M2 এর মান জানি, এরপরে x2 x1 এগুলো তো জানি, এই যে x1 y1 x2 y2, তাহলে কি আমরা বিভাজন বিন্দুর ভুজটা বের করতে পারবো না? তো চলো আমরা দেখি একটু বিভাজন বিন্দুর ভুজটাও আমরা একটু বের করে ফেলি। ঠিক আছে, এখন লিখবো কি, সুতরাং বিভাজন বিন্দুর ভুজ, বিভাজন বিন্দুর ভুজ, বিভাজন বিন্দুর ভুজ কি হবে, m1, m1 কত বের হয়েছে 7, সো 7 ইন্টু কত x2, x2 কত, x2 হচ্ছে -5 প্লাস পরে কি m2 কত বের হয়েছে 10, m2 x1 কত 7 ডিভাইডেড বাই m1 প্লাস m2 অর্থাৎ 7 প্লাস হচ্ছে 10, তাহলে এখানে কত আসবে -35 প্লাস 70, সো উপরে 35 আর নিচে হচ্ছে 17, কাটাকাটি হয় না। তাহলে এই 35/17ই হচ্ছে, এই যে 35/17ই হচ্ছে বিভাজন বিন্দুর কি বলো, ভুজ। বিভাজন বিন্দুর ভুজ হচ্ছে 35/70, এটাই আনসার। এই অঙ্কের দুইটা আনসার, একটাই হচ্ছে বিভাজন বিন্দুর ভুজ, আর আরেকটা আনসার হচ্ছে এই যে এই অনুপাতটাই হচ্ছে আরেকটা আনসার। দুইটা আনসার, এটা অনুপাত বের করতে বলেছিল আর বিভাজন বিন্দুর ভুজ বের করতে বলেছিল।